না মানে মুসলিম ধর্ম, সে শুধু একটাই ধর্ম মানে সেটা হলো মানুষের ধর্ম, মানবিকতার ধর্ম। এরকম একটি চরিত্র রয়েছে শাহজাহান নাটকে, বলতে পারবে? তার মুখে ঠিক একই ধরনের এই কথাটি শোনা গিয়েছিল, যা ন্যায়সঙ্গত তাই ধর্ম, যা অন্যায় তাই অধর্ম। ম্যাম ওটা সেই দিলদার না, একদমই না। শাহজাহানের সন্তানদের মধ্যে কেউ বলেছিল এটা? এটা ঔরঙ্গজেব বলেছে। মোটেও না, ঔরঙ্গজেব হতেই পারে না। ঔরঙ্গজেব তো মুসলিম ধর্ম, ঔরঙ্গজেব হবে না। ম্যাম মেয়ে জাহানারা বলেছে কি? না, ওর 4 ভাইয়ের মধ্যে একজন বলেছিল। হ্যাঁ 4 ভাইয়ের মধ্যে একজন বলেছিল। সেটা কে, দাঁড়া না সুজা? সুজা। দাঁড়া হবে না, দাঁড়া তো হিন্দু ধর্ম ছিল। তোমরা একদম গুলিয়ে ঘন্ট করে দিচ্ছ। সুজার পত্নীর নাম কি? পিয়ারা। এটা দাঁড়া বলেছিল। দাঁড়া সম্পর্কে এটি লেখা আছে। দাঁড়া সম্পর্কে তার স্ত্রী তাকে এই মন্তব্য করেছিল যে, না তুমি হিন্দু ধর্ম মানো, না তুমি মুসলিম ধর্ম মানো, তুমি ভণ্ড, এই কথাটি বলেছিল। রাজা ন্যায়পরায়ণ হলেই রাজ্য ন্যায়ের রাজ্য হয় না, মাধবানন্দ এই কথাটি বলেছে। রাজা হিসেবে শুধু কি মুসলমানরাই অত্যাচারী? মাধবানন্দ বলেছে। ধর্ম যেখানে সত্য সেখানে হিন্দু মুসলমান কেউ বিচার করে না, কেশবানন্দ। সিদ্ধ সাধক যিনি, তিনি হিন্দুই হন আর মুসলমানই হন, তার প্রতি মানুষের সমান ভক্তি, কেশবানন্দ বলেছে। শিষ্যকে গুরুর আদেশ মানতে হয়, কেশবানন্দ। আবার গুরুকেও শিষ্যের পরামর্শ শুনতে হয়, কেশবানন্দ। মালতীমালা হলো জবার মালা, এটি বলেছে ব্রজমোহন ভট্টাচার্য। ধনুযজ্ঞের কাল সমাগত হলে শ্রীমতীকে রেখে প্রভুকে যেতেই হয় গোস্বামীর গুরুর কাছে, কেশবানন্দ বলেছে। আমি আপনার অস্ত্র সংগ্রহের ভার নিলাম, এটি বলেছে কেশবানন্দ। রাজকুল চিরকালই বুনো তেঁতুলের মতো জোঁদা টকি থাকলো, রাধারমণ বলেছে। এখানে রাজকুল বলতে কিন্তু মাধবানন্দের যে রাজকুল তাকে বলা হয়েছে। কাউকে আমি বুঝতে পারবো না, মোহিনী বলেছে। মোহিনী বলছে যে আমি তোমাকেই শুধু ভজন করতে পারবো, মানে তোমাকেই মাধবানন্দকে বলছে আমি তোমাকেই শুধু বুঝতে পারবো। ভজা মানে মানে ভজনা করা, ভজা মানে আরাধ্য করা, যাকে দেবতা মেনে আরাধ্য করা। এখানে এখানে বেসিক্যালি ভজনা করা মিন্স কেবল দেবতা মানা নয়। এখানে আমরা পাই, বৈষ্ণব সাহিত্যে পাই কি ভক্তি। ভক্তি কত প্রকারের হয় বলতে পারবে? দাস্য, সখ্য, বাৎসল্য, আর কি কি? আর কিছু নেই? করুণ। না, করুণ তো রস হয়ে গেল। এইখানে বলো আমি কাউকে বুঝতে পারবো না, এখানে বেসিক্যালি কোন তোমার করা হচ্ছে, কোন ইয়েতে আরাধনা করা হয়েছে? কিন্তু ভোজনা তো হরিকেই করে। কিন্তু এখানে মোহিনী যেটা করতে চেয়েছে সেটা হলো প্রণয়ের সঙ্গে মিশ্রিত ভোজনা। প্রণয় নিবেদন করে ভোজনা, যেভাবে যে যে ভজনা করেছিল রাধা কৃষ্ণের প্রতি, সেই ভজনার কথা বলা হচ্ছে। ত্রৈবম মাসমগম প্রার্থ, মাধবানন্দ বলছে। মা ধারিত্রী পাষাণ হয়ে গেছেন, ধরিত্রী পত্থর হো গেয়া, বলেছে কেশবানন্দ। কয়োর ভিক্ষা গুলি হলো জয় গৌর নিতাই হে। মাধবানন্দের নৌকার ধ্বজার রং ছিল, আঁকা ছিল গরুর আঁকা ছিল। তুরিতানন্দ মানে গাঁজা, কেউ কেউ তাকে তুরিয়ানন্দও বলে থাকে।
রাজা উপাধি রায় চৌধুরী, মানে মাধবানন্দের রাজা উপাধি ছিল রায় চৌধুরী। জাতিতে ছিল ব্রাহ্মণ, জোদ্দার থেকে হয়েছিল জমিদার, দেবশর্মা থেকে হয়েছিল রায় চৌধুরী। মাধবানন্দ বড় ছেলে, এর মা ছিলেন খাঁটি ব্রাহ্মণী, সংস্কৃত ফার্সি জানে, বেদান্ত পড়তে চান। পিতৃপুরুষের বেদান্ত টোল ছিল। পিতা কৃষ্ণনাম করতে উৎসাহ দিয়েছিলেন। রাধারমণ মাধবানন্দকে ধ্রুব সম্বোধন করেছিলেন। মহারানা দ্বিতীয় জয়সিংহ 3 মূর্তি সেবার অধিকার পেয়েছিল। তিনি বৈষ্ণব ধর্মের অভিভাবক হয়ে উঠেছিলেন। যে বাজারের কথা রয়েছে, প্রথমে রয়েছে ইলাম বাজার, তারপর জানু বাজার, তারপর সুখ বাজার। নবীন গোস্বামী ধর্মেতে ছিলেন বৈষ্ণব। মাধবানন্দ যে বিগ্রহ এনেছিল তার এক হাতে ছিল বাঁশি, অপর হাতে ছিল চক্র। থাম বঙ্কিম নয়, ঋজু মহিমায় পদ্মের ওপর দাঁড়িয়ে আছেন। জাফর আলী খান পুত্রের নাম সুলতান আজিমুসান। কেন্দুবিলমের মহান্ত ভরতদাস, শ্রীকণ্ডের বাউল সাধক উদ্ধব। এই উদ্ধবী ভরতদাসকে মাধবানন্দের কথা বলেছিল। ইছাই ঘোষের দেউলে অবস্থিত কোথায়? মৌজা গৌরাঙ্গপুরে। আচ্ছা, ব্রহ্মচার্যের প্রথম যোগে রয়েছে ব্রহ্মচার্য, দ্বিতীয় যোগে রয়েছে সন্ন্যাস, তৃতীয় যোগে রয়েছে ধ্যান। মাধবানন্দের পিতা মৃত্যুকালে তার বিশ্বস্ত নায়েবের হাত দিয়ে মাধবানন্দের কাছে কিছু উপঢৌকন পাঠিয়েছিল একটা পেটিকা, যার মধ্যে ছিল লক্ষাধিক টাকার মূল্যের হীরা, জহরত এবং একটা পত্র। এগুলো বিক্রি করে 2 লক্ষ টাকা পেয়েছিল। রাধারমণ আড্ডার জায়গাটার নাম ছিল ভজন কুটুরি। জয়পুরের মহারানা যাকে পাঠিয়েছিল পণ্ডিত কৃষ্ণদেব। জয়সিংহ সওয়াই, ইনি ছিলেন গণিতে এবং জ্যোতিষে পণ্ডিত লোক। জয়পুর, দিল্লি, কাশী, মথুরা, উজ্জয়িনী, এটা ক্রমানুসারে মনে রাখবে, ঠিক আছে? এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিল। এটা মানে পুরোটা জয়সিংহ বৃত্তান্ত হচ্ছে। সংস্কৃত ভাষায় অনুরাগী, পৃষ্ঠপোষক, শাস্ত্রপরায়ণ, সত্যসন্ধানী। পরকীয়া মতকে খণ্ডন করে স্বকীয়া প্রতিষ্ঠাতা করার চেষ্টা করেছিলেন। পরকীয়া রাধাস্থলে লক্ষ্মীকে দেখাতে চাইলেন। এনার মতে প্রতিষ্ঠার ধারক হলেন কৃষ্ণদেব। প্রয়াগে এসে এই মতের বিচার হয়। কৃষ্ণদেব প্রতিষ্ঠায় এই প্রতিভা জয় যুক্ত হলো। এই কৃষ্ণদেবের কাছ থেকে দীক্ষা নেননি মাধবানন্দ, নিয়েছিলেন শাস্ত্র তত্ত্বের শিষ্যত্ব। কৃষ্ণদেব ছিলেন সংসারী। দশামেধ ঘাটে যুক্তি তর্কের আসর বসেছিল। কৃষ্ণদেবের কাছে মাধবানন্দ দীক্ষা নেননি, শাস্ত্র তত্ত্বে শিষ্যত্ব গ্রহণ করেছিল। এইটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা। দীক্ষা কিন্তু নেয়নি। বাংলাদেশের পরকীয়া মতের বিরোধী এবং স্বকীয়া মতের সমর্থক যারা ছিলেন তারা হলেন দিনাজপুরের শ্রীধর বিদ্যাবাগীশ, প্রমথনাথ রায়। এনারা কৃষ্ণদেবের পাশে এসে দাঁড়ালেন। উপস্থিত ছিলেন নবদ্বীপের প্রধান আচার্য রামকৃষ্ণ ভট্টাচার্য, ত্রৈলঙ্গ বৈষ্ণব প্রাঞ্জয়। জাফর কুলি খাঁ আদেশ করলেন দলিল লেখা হোক সবার আগে। বিচার চলেছিল 6 মাস ধরে। কৃষ্ণদেবের বিরোধী থাকলো শ্রীনিবাস ঠাকুরের বংশধর শ্রী রাধামোহন ঠাকুর। জয়লাভ হলো পরকীয়া তত্ত্বের, অর্থাৎ শ্রী রাধামোহনের। পুরো উপন্যাসটা ঠিক এর ওপরই বেস্ট করে তৈরি, স্বকীয়া তত্ত্ব এবং পরকীয়া তত্ত্ব, যেটার ইতিহাস আমি এখন বলে চলেছি। কথা মতো কৃষ্ণদেব রাধামোহনের কাছ থেকে দীক্ষা নিলেন। কৃষ্ণদেব নিজে নিলেন এবং শিষ্যদেরও ওই মন্ত্রে দীক্ষা দিলেন। এখান থেকে মাধবানন্দ দল ছেড়ে দিল, কারণ মাধবানন্দ চেয়েছিল স্বকীয়া তত্ত্বের প্রচার করতে, পরকীয়া তত্ত্বের নয়। স্বকীয়া এবং পরকীয়া হলো কৃষ্ণের সঙ্গে শুধু কেবল থাকবেন লক্ষ্মী, রাধা নন, কারণ রাধা কৃষ্ণের বিবাহিতা স্ত্রী নন। রাধা কৃষ্ণের প্রণয়ের কথা বললেই সেটা পরকীয়া তত্ত্ব চলে আসে। পরকীয়া মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা চলে আসে, যেটা মাধবানন্দ চাননি। এবং এইটা নিয়েও বিচার চলেছিল বহু যুগ ধরে। যেহেতু পরকীয়া তত্ত্বেরই জয়লাভ ঘটলো,
মাধবানন্দ এটাকে মেনে নিতে পারলো না। খেয়াল করে দেখো এর ভিতটা কোথায়। মাধবানন্দ কেন মেনে নিতে পারছে না? মনে করে দেখো ভামিনীর কথা, কৃষ্ণ ভামিনী, তার ভ্রাতার সঙ্গে ওই কৃষ্ণ ভামিনীর অবৈধ সম্পর্কের কথা, যে কারণে কিন্তু ছোটবেলা থেকে তার মনের মধ্যে এই কি বলবো, এই অবৈধ যে সম্পর্কের যে বিষয়টা, সেটা মাধবানন্দ কিন্তু ঘৃণার চোখে দেখতো। যে কারণে সেখান থেকে তার মানে একটা মেন্টালিটি তৈরি হয়েছিল, পুরোটাই মনস্তত্ত্ব, ভীষণভাবে মনস্তাত্ত্বিক। সেখান থেকে তার মনে হলো যে এই যে পরকীয়ার তত্ত্ব এবং পরকীয়া যে ভাবনা, সেটার কিন্তু সেখান থেকে ওনার বিরোধিতা শুরু হয়েছিল। এবং যখন দেখা গেল যে ভারতবর্ষের বৈষ্ণব ভাবাপন্ন একটা বিরাট গোষ্ঠী, তাবর তাবর লোকেরা যারা পরকীয়া তত্ত্বকে মেনে নিল, রাধা কৃষ্ণই সত্য, পরকীয়া তত্ত্বই সত্য, এই জিনিসটা যখন প্রমাণিত হলো, মাধবানন্দ মেনে নিতে পারলো না, দল ছেড়ে দিল, চলে গেল, ঠিক করলো একাই লড়ে যাবে, একাই স্বকীয়া তত্ত্বের প্রচারক হবে। যে কারণে তার কাছে যে কৃষ্ণের যে মূর্তি রয়েছে, নারায়ণের যে মূর্তি দেখা গেছে, তার সেখানে কিন্তু রাধার কোনো স্থান নেই। তার একটা হাতে রয়েছে অস্ত্র, আর একটা হাতে রয়েছে ফুল, অর্থাৎ কি যুদ্ধের বার্তা দেওয়া হচ্ছে, পুষ্প অথবা যুদ্ধ। ঐতিহাসিক প্রেক্ষাপটটা মনে করো, বর্গী হাঙ্গামা, ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে একবার খেয়াল করো, কেন এক হাতে পুষ্প আর এক হাতে অস্ত্র, কেন এই রূপ? তারপর দেখো মাধবানন্দের ব্রহ্মপুত্র জমি থেকে 500 মণ চালের বন্দোবস্ত আছে, ওটা 600 মণও হতে পারে। মাধবানন্দ কেবল চাইলেন ভ্রাতাকে 2 মণ, প্রত্যহ 2 মণ। মাধবানন্দের শিষ্যরা দেখো, শ্যামানন্দ, শ্যামানন্দ মাধবানন্দের সমবয়সী, গোপালানন্দ বিরাট দেহের সন্ন্যাসী, আশ্রমের পাহারায় বসে থাকে তার লৌহ দণ্ড হাত নিয়ে। মাধবানন্দের প্রধান শিষ্য ছিল কেশবানন্দ। এই কেশবানন্দ দেবতার পুজো করত। রামানন্দ চিকিৎসা বিদ্যায় অভিজ্ঞ ছিল, মানে আশ্রমের ডাক্তার ছিল। যাদবানন্দ জল দিতে গিয়ে যার মাথা ফেটে গিয়েছিল। গোপালানন্দকে হত্যা করে মাধবানন্দ। গোপালানন্দ যে শেষ পর্যন্ত মাধবানন্দের সাথে ছিল, আরেকজন গোকুলানন্দ, সরি গোপালানন্দ, গোকুলানন্দ, ইনি বয়সে প্রৌঢ় এবং শেষ পর্যন্ত মাধবানন্দের সঙ্গে ছিলেন ইনি। কয়র যে কথাটি মাধবানন্দেরকে আকৃষ্ট করেছিল সেটি হলো মন হোক, এবং কয় নামটাতেও তিনি আকৃষ্ট হয়েছিলেন। অসত্য গাছের তলায় সন্ন্যাসীরা অর্থাৎ বর্গীরা ত্রিশূল গেড়ে আসন পেতেছিল। এরা সাধু বেশে মহারাষ্ট্রের সৈনিক, গুপ্তচর। অক্রুরকে দেখে মাধবানন্দের মনে পড়েছিল নলের কথা। মাধবানন্দের মাঝির নাম লোখাই ডোম, মানে ইনি লোকাল লোক, মানে স্থানীয় লোক। লোকাল কথাটা মানে একটু ভালো করে লিখে নেবে তোমরা, স্থানীয় লোক। কয় উচ্চারণ করেছিল আজলগড়, আসলে ওটা হবে আর আঘবপুর, আসলে সেটা হবে রাজনগড় এবং রাঘবপুর। মোহিনীর তারা গোনা, 1 তারা নাড়া খাড়া, 2 তারা কাপড়ের খাড়া, 3 তারা চাষি ভূমি, 4 তারা পাটে বসি, 5 তারা ঘর মরা। এখানটা দেখো, কৃষ্ণদাসী ও ভামিনী মাধবানন্দের জন্য যা যা ভেট নিয়ে এসেছিল সেটা হলো টগরের স্তবকের মধ্যে কাঞ্চন পরণ দেওয়া কাঞ্চনের ফুলের মালা, কিছু মালতী ফুল, কিছু চিনির মুরকি, কিছু মিষ্টান্ন, আর তার সঙ্গে একটি ছোট বাটিতে ঘষা চন্দন আর অগ্রচন্দন লেপন। নাগা সন্ন্যাসীর সঙ্গে সরকারের দাঙ্গার খবরটা মাধবানন্দকে দিয়েছিল লক্ষিন্দর মাঝি। শ্যামানন্দ শাল গাছের মাথায় উঠেছিল, শ্যামানন্দ গাছে উঠে দেখলো হাতি 2টো, ঘোড়া 10টা, লোক 25 জন। সরকার দলের লোক 3 জন মারা গেছে, জখম হয়েছে 5 জন। সরকারের পাটা জখম হয়েছে, নাকে চোট লেগেছে, একটা বুড়ি হাতির পায়ে চাপা পড়ে মারা গেছে। যাত্রীদের মধ্যে
পালাতে গিয়ে যন্ত্রতে জখম হয়েছে। উপন্যাসের সঞ্জীবনী ঔষধের কথা বলা হয়েছে, যে যে সঞ্জীবনী ঔষধের কথা বলা আছে সেটির নাম হলো মকরধ্বজ বা মৃগনাভি। মাধবচন্দ্র মোহিনীকে মোট বাঁচিয়েছিল মাধবানন্দ দুবার। ভামিনীর মেয়ের নাম কৃষ্ণ ভামিনী। মাধবানন্দের কাছারিতে গান গাইতো, গেয়ে পেত দুআনা বৃত্তিতে গান গাইতো। ভামিনী গাইতো। ভামিনী মাধবানন্দকে কিশোর ঠাকুর বলে ডাকতো। গীত গোবিন্দের প্রথম শ্লোক ভামিনীর মায়ের কাছ থেকে প্রথম সে শুনেছিল। কৃষ্ণ ভামিনী মাধবানন্দের জ্ঞাতি দাদা কুঞ্জ দাদার সঙ্গে সাধন সঙ্গিনী হয়ে প্রবেশ করেছিল। মাধবানন্দের উপনয়নের পর কৃষ্ণ ভামিনীর মা তাকে দীক্ষা দেয়। কেশবানন্দ বড় বীর মানুষ, পশ্চিম দেশীয় লাল বংশের লোক। জীবনে রাজকর্মের প্রতিষ্ঠা পেয়েছিলেন। বৈষ্ণব ধর্মাবলম্বী, সংসার সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে। নিজে প্রাণে বেঁচেছেন সন্ন্যাসী হয়ে। মাধবানন্দের সঙ্গে পরিচয় হয় কাশীতে। মাধবানন্দ নতুন স্বাধীনতাকে আকৃষ্ট করেছিল। মাধবানন্দের কাছে দীক্ষা নিয়েছিল, কিন্তু তার একটা নিজস্ব গতি আছে যা গুরুর গতি থেকে কিছুটা ভিন্ন। আশ্রমের সংগঠনের কল্পনা বুদ্ধি সবই এই কেশবানন্দের। ভরত দাস মাধবানন্দকে যে পত্র পাঠালো তার ভাষা দেবনগরী ব্রজগুলিতে লেখা। হোসেন আলীর সঙ্গে মাধবানন্দের দেখা হয় মথুরার ঘাটে। ইনি দিল্লির বাদশাহ বংশের। তার বড় বড় চোখ দুটোর কোলে আশ্চর্য দাগ। তার প্রেয়সী আমিনা ওসমান বলে এক অমরাহ পুত্রের সঙ্গে গৃহত্যাগ করে নিরুদ্দেশ হয়েছে। হুসেন আলী এদেরই সন্ধান করতে বেরিয়েছে। সুপুরের আনন্দচাঁদ এক তরুণ বৈষ্ণব সাধক, এখানকার বৈষ্ণব সম্প্রদায়ের মাথা। ইনি অলৌকিক অনেক কিছু জানেন। দাস সরকারের খাস পাইকের নাম কালুডোম, বেলের আরেক নাম শ্রীফল। কেলেডোমের ঠাকুরদা ডাকিনী বিদ্যা জানত। সুজাউদ্দিনের দুই ছেলে তকিউদ্দিন, সরফরাজ। তকিউদ্দিন রাজনীতিতে পরাগম, মানে রাজনীতিবিদ্যা ভালো জানে, আর সরফরাজ বিচিত্র চরিত্র। কেশবানন্দ গোকুলে যাবেন গিরি মহারাজের সঙ্গে দেখা করতে, পরামর্শ উপদেশের জন্য। পয়র হালুয়ার ম্যাও মানে হলো হালুয়া আর মেয়া ফল। এসব যে সে হাতেমপুরে গিয়ে খেয়েছে। কোথায় হাতেমপুরে গিয়েছিল? সেখানে তোমার হাতেমপুরে ওই যে আমিনা বিবির কাছে গিয়ে খেয়ে এসেছিল। এবং সে হাতেমপুর গিয়েছিল মাধবানন্দের কথায়। মাধবানন্দকে কেশবানন্দ দুটি সংবাদ দিয়েছিল। সংবাদগুলি কয় কেশবানন্দকে দেয়, ভোরবেলা দেয়। কি কি? কৃষ্ণদাসী রাত্রিবেলা নিরুদ্দেশ হয়ে গেছে। নবাব সুজা খা মারা গিয়েছে। প্রেমদাস বাবাজির সঙ্গে আনন্দচাঁদের আপোষ মীমাংসা হয়েছিল 25 বছর আগে। মাধবানন্দের মঠের নাম কংসারী মঠ। ইরানের বাদশাহের নাম নাদির শাহ প্রথম জীবনে ভেড়াওয়ালা ছিলেন। বলাই দাস হলো বুড়ো বাউল। মোহিনীর বিবাহ স্থির হয়েছিল ঝুলন পূর্ণিমার দিন। কার সঙ্গে বিবাহ স্থির হয়েছিল বলতে পারবে? কার সঙ্গে? অকুরের সঙ্গে তো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অকুরের সঙ্গে। মাধবানন্দের হাতে যারা হত্যা হয়েছিল, দেখো এখানে পরপর ক্রমানুসারে দেওয়া রয়েছে, ঠিক আছে, কারা কারা মারা গিয়েছিল। প্রথমে গোপালানন্দ তরোয়ারি দিয়ে তাকে হত্যা করেছিল। তারপর অক্রুরকে তরোয়ারি দিয়ে। তারপর রহিম সর্দারকে, পাইক সর্দার, তাকেও তরোয়ারি দিয়ে। তারপর বিলাসী সেটের ছেলেকে গুলি করে। তারপর এক পাঠানকে তরোয়ারি দিয়ে। হ্যাঁ, মোট 6 জনকে হত্যা করেছিল। এবং এটার ক্রমটা মনে রাখবে। যদা ইদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত। এটি মাধবানন্দ পাঠ করেছিলেন। এটি গীতার চতুর্থ অধ্যায়ে আছে শ্লোকটি। রঘুজি ভোসলে বর্ধমানে ঢুকে 9 লক্ষ টাকা আদায় করলো 1 মাসে। মাধবানন্দ ধ্যানে বসার 15 দিন পর কেন্দুলে খবর আসে। মাধবানন্দের কেন্দুলের মহন্ত মহারাজের কাছ থেকে চিঠিতে খবর এসেছিল। পত্রটি মাধবানন্দ দুবার পড়েছিল। উপন্যাসের ঘটনা 1100 সালের। অনাদি দিমধন্ত মোহনন্ত বীর্য মনন্ত বাহু। এটি গীতার 11 নম্বর অধ্যায়ে রয়েছে। মাধবানন্দের ইছাই ঘোষের দেউল থেকে পালিয়ে
যে স্থানে বসতি স্থাপন করেছিল তার চারদিকটা কেমন ছিল দেখো এখানে লেখা আছে। উত্তর দিকে ছিল রাজমহল, দক্ষিণ দিকে ছিল গঙ্গার ওপার যেটা মুর্শিদাবাদ, পশ্চিম দিকে ক্রমে উত্তর দিকে বিস্তৃত হয়ে পাহাড়ে মিশেছে, ওপারে গঙ্গার ওপারে ছিল মালদাহ, রাজশাহী, আর পূর্ব দিকে ছিল গঙ্গা। আশ্রমের সেবক সংখ্যা ছিল 100 জন, 100-র ওপর। মহাভারতে আছে মায়ের সব যে মায়ের সব ঝুলিয়ে রেখে শ্মশানে শিমুল গাছে ডালে আর কেশবানন্দ কাফেন করে অস্ত্র রেখেছিল, কাফেন করে কবর দিয়ে অস্ত্র রেখেছিল। সেই প্রসঙ্গে বলা হয়েছে যে মহাভারতে আছে মায়ের সব ঝুলিয়ে রেখেছিল শিমুল গাছে। বর্গী হাঙ্গামা হয়েছিল 5 বার, মানে উপন্যাসে 5 বারের কথা বলা হয়েছে। হাতেম খাঁর কাছে যে দম্পতি আশ্রয় নিয়েছিল তাদের প্রকৃত নাম ছিল আমিনা, ছদ্মবেশী নাম ছিল সেরিনা বেগম। ছেলেটির নাম প্রকৃত নাম ছিল ওসমান, ছদ্মবেশী নাম ছিল হাফিজ খাঁ। সেরিনা পাতশাহের ভাইঝি। সেরিনার বিবাহের কথা হয়েছিল পাতশাহের ভাইপো শাহ হোসেনের সঙ্গে। হাতেম খাঁ ছিলেন পুত্রহীন, তাই তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। হাতেম সেরিনা উসমানকে আশ্রয় দেন। সেরিনার এক সন্তান জন্ম দিয়েছিল। সেরিনার প্রাসাদ থেকে সরোবরে ঝাঁপ দিয়ে সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। বর্গীর দল 14,000 সওগার, হাতেমপুরে 3,000 পরদল ও সওগার। আনন্দচাঁদের প্রকৃত নাম আনন্দ সুন্দর। কেন্দুলির মহান্ত জয়দেব মাধবানন্দকে চিঠিতে লিখেছিলেন, স্বয়ং নবাব আলীবর্দী খাঁ বর্গীর সঙ্গে লড়াই করতে বাহির হইয়া গুজা চানা চাউল আটা 2 টাকা সের কিনিয়া যান বাঁচাইয়াছে। কয়ও বর্গী হাঙ্গামার পর বাসা বেঁধেছিল কদমখণ্ডির বট গাছ, খেয়াল রাখবে। পূর্ণ কুম্ভ 12 বছর পর আবার আসবে, তখন আসবে নবগ্রহ, দ্বাদশ রাশি রবিবার পূর্ণিমা তিথিতে, সূর্য বৃহস্পতিবার মকরস্থ হবে। আহমদ শাহ আবদালি 2টো কান কাটা যার, নাকে কুষ্ঠরোগের জন্য নাকটা বিকৃত, সে 4 বার হিন্দুস্তানে ঢুকেছে। আফগানের পথ রুখেছিল 4,000 জাট চাষি, আফগান সিপাহী ছিল 20,000, এরা রহিলা সিপাহী। রাস পূর্ণিমার মেলা আরম্ভ হয় সোনপুর হরিছত্রে, আরম্ভ হয় তোমার রাস পূর্ণিমার মেলা শেষ হয় আষাঢ় মাসে রথযাত্রা সময় মেলা চলে। দে সরকার রাজনগরের আলী বাহাদুরকে উপঢৌকনের সঙ্গে পাঠিয়েছিল পারস্য সাগরের মুক্তা ও স্বর্ণ মুদ্রা। এই বাহাদুর হলেন সরফরাজ খান আলী বাহাদুর। সরফরাজ বিচিত্র চরিত্রের মানুষ, হারেমের প্রায় 1000 খানেক উপপত্নী। রাধারমন এনার কাছে মোহিনীকে উপঢৌকন স্বরূপ পাঠাতে চেয়েছিল, পরিবর্তে রাধারমন রায় খেতাব চেয়েছিল। রাধারমন গোবিন্দ মোহিনীকে যে নৌকায় তুলে দেয় তাতে ছিল 2 জন পাইক, মাঝি মোল্লা আর ফুলজান বিবি। ফুলজান বিবি ইলাম বাজারের গলার চুরির বিখ্যাত চুরিওয়ালি। সে বছরে 3 বার মুর্শিদাবাদ যায়। ফুলজান পৌরা কিন্তু সাজসজ্জা তরুণীর মতো, বকবক করা ফুলজানের স্বভাব। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধ এই জায়গাগুলো থেকে আসতে পারে, দেখো খুব ভালো করে এটা পড়বে। নবাব জাফর কুলি খাঁ কঠোর শাসক, হিসাব নিকাশ, অর্থনীতিতে, ভূমি রাজস্ব আদায়ে, রাজস্ব বিদ্যায় তিনি ছিলেন সুপণ্ডিত। রাজস্ব আদায়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর, কিন্তু বিচারক হিসাবে তিনি ছিলেন ন্যায়পরায়ণ। জাফর কৃষ্ণদেবকে বাসস্থান দিয়েছিলেন। মাধবানন্দ জয়পুর থেকে মূর্তি কিনে এনেছিলেন। অক্রুর আহার করে শুকরের মতো, ভাল্লুকের মতো রমজ দেহ, কর্কশ স্থূল, রসিকতায় কৌতুকে মুখখানা মুহূর্তে যেন বানরের মুখের সঙ্গে সাদৃশ্য দেখা যায়। চিৎকার করে গদর্বের মতো, ক্রোধে সে বাঘের মতো ভয়ঙ্কর, আর বাপের চেয়েও ভয়ঙ্কর সে। কৃষ্ণদাসী প্রায় শ্বশুরের স্বপ্ন দেখেন। শ্বশুর স্বপ্নে বলেন অনিয়মে ফেটে যাবে, মরে যাবে মেয়ে, আর যে সেই অনিয়ম করবে তাকে
সর্পাঘাত মানে সাপে কাটবে। দাসী জানে দাসের মানে তোমার রাধারমন দাস সরকারের সাপকে ভয় পায়। রাধারমন বৃন্দাবন থেকে তীর্থ দর্শনে এসেছিল কেন্দ্রবিন্দুতে। রাধারমন তারপর সেখানে গদি স্থাপন করে ফেলেন। রাধারমন বর্ধমান রাজ সরকারের ব্যয়ে 1416 শকাব্দ অর্থাৎ 1692 খ্রিস্টাব্দে নতুন নচূড়ার মন্দির স্থাপন করা হয়েছিল। এই আখ্যায়িকা আরম্ভ হয়েছে দোল যাত্রা শুক্লপক্ষের প্রতিপাদে। ধর্মমঙ্গলের কালের শক্তির উপাসক গোভূমের মহাবীর ইছাই ঘোষ, শ্যামরূপার গড় তারই দুর্গ। দেউলের দক্ষিণ দিকে একটি পুকুর আছে। আলমাগীর স্বহস্তে লিখেছিলেন কাজী শরফ খোদাকা তরফ। বৃন্দাবনের প্রাণদণ্ড হয়েছিল। মাধবানন্দের গুরু নিজের কুল প্রতিষ্ঠা করেছিলেন। তার গুরু দেবতা দর্শন পেয়েছিলেন। অনেক বড় নোটস, বুঝতে পারছো, 44 পাতার একটা নোটস, যে উপন্যাসটা যেহেতু বড় এবং আগের দিনও প্রায় সমপরিমাণ অংশের যে সারসংক্ষেপের কাহিনী বলা হয়েছে, সেখানেও কিন্তু অজস্র পরিমাণে তথ্য ছিল। অনেক তথ্য, কিন্তু মনে রাখতে হবে। মাধবানন্দ বলেন কৃষ্ণদেব তার গুরু নন, আচার্য মাত্র। মাধবানন্দ সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছিলেন। মাধবানন্দের আশ্রমে কয়েকজন পণ্ডিত আছে, তবে সংখ্যায় বেশি পুরোহিত দল। কয়েও মোটর দানার মতো অংশটি পেয়েছিল, যেটা জঙ্গলে পেয়েছিল, সেটি গামছার খুঁটে বেঁধে রেখেছিল। হ্যাঁ, যেটি ছিল একটি নীলা রোদের ছোটায় জলজল করছিল। কয় বলেছিল নীলাটা বিবির, কয় বলেছিল বিবি মোহিনীর থেকে দেখতে সুন্দর। তারপর বলেছিল মোহিনীর চেয়ে বেশি বড় নয়, তবে বড় বটে। বিবির গায়ের রং গোলাপ ফুলের মতো। কয়ই প্রথম মোহিনীর কথা মাধবানন্দকে বলেছিল। কয় বলে বিবির ও শেখ হেতামপুরে গিয়েছে। হেতামপুরে এখান থেকে 6-7 ক্রোশ। বিবি ও শেখ ফৌজদার হাতেম খাঁর কাছে নকরি করছে। শেখের নাম হাফেজ মিয়া, ছদ্মবেশী নাম, প্রকৃত নাম ওসমান। ভারতবর্ষের সন্ন্যাসীরা এক বিরাট শক্তি। মোহিনী কৃষ্ণদাসীর গান শুনে মাধবানন্দের আশ্রমের অধিবাসী কয়েকজন একেবারে সম্মোহিত হয়ে গিয়েছিল। বৈশাখ মাস তপস্যার মাস, ব্রতের মাস, জলদান করতে হয় এই মাসে, কিন্তু কেউ জল নেয়নি। 5খানা গ্রাম থেকে লোক ফিরে আসছিল। হেতামপুরের ফৌজদার হাতেম খাঁ সন্দিগ্ধ প্রকৃতির লোক। রাজেনগড়ের রাজা বদিউজ্জমাল খাঁ ভালো লোক। কিছুদিন আগেও টাকায় 8 মণ চাল পাওয়া যাচ্ছিল, এখন 7 টাকায় 7 মণ, তবুও অন্নাভাব। বেলা দুপ্রহরের পর রথ চলল। কৃষ্ণদাসী পাগল হয়েছে মধুকৃষ্ণা ত্রয়োদশীর দিন। কুষ্টিকুড়ির পীর তুল্য সিদ্ধ পুরুষ হযরত হোসেন সৈয়দ হোসেন সাহেব একবার আনন্দ ঠাকুরের শক্তি পরীক্ষার জন্য একটা রথের পিঠে চড়ে দেখা করতে এসেছিল। সঙ্গে উপঢৌকন এনেছিল। সোনার থালায় সুন্দর খাজাঞ্চি পোষে ঢেকে হিন্দুর নিষিদ্ধ মাংস এনেছিল। তখন আনন্দচাঁদ পাঁচিলকে বলল, তখন আনন্দচাঁদ পাঁচিলে বসে কাজকর্ম দেখছিল। পাঁচিলকে বলল চল, পাঁচিল চলতে লাগলো। মাংস লাল পদ্ম পুষ্পে পরিণত হয়েছিল। কৃষ্ণদাসী অক্রূরের সাহায্য নিয়ে বাজারের নটি দিয়ে মাধবানন্দকে অপমান করতে চেয়েছিল। এর বদলে সে মোহিনীকে অক্রূরের হাতে তুলে দেবে বলেছিল। অক্রূরের জীবনে কোনো কাজেই হিসেব করে না, শুধু নির্বোধের মতো প্রবৃত্তির তাড়নায় কর্মে ঝাঁপিয়ে পড়ে। মন্দ কাজ হলে তার সঙ্গে জোটে তার বর্বর উল্লাস। কয়েক জীবনে কখনো কাউকে সান্ত্বনা দিতে পারেনি। কয়েক ভয় করে আগুনকে, ঝড়কে, মানুষের মধ্যে সাধু সন্ন্যাসী আর সিদ্ধ পুরুষদের ভয়, রাজপুরুষ আর ডাকাতদের ভয় করে। বাট বাওয়া ডাকিনী বিদ্যার অঙ্গ। মোহিনীর পিতামহী কামরূপের মেয়ে ছিল। বাবাজি ছিল মণিপুরের। সেখান থেকে ফেরার সময় এনেছিল বষ্টমীকে। কৃষ্ণদাসীর শাশুড়ি ডাকিনী বিদ্যার একটি কৌটোয় পুরে রেখে গিয়েছিল। সেই কৌটো খোলার সঙ্গে সঙ্গে বিদ্যাটা কৃষ্ণদাসীর আয়ত্তে চলে আসে।
3 বছর নিষ্ঠার সঙ্গে সাধনা করতে হয় এই বিদ্যা পাওয়ার জন্য। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর চাঁদ 26 দণ্ড পার হয়ে গেছে। কৃষ্ণদাসী সেই চতুর্দশীর সন্ধ্যা থেকে অমাবস্যার রাত পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত দেবতার চরণ ছেড়ে ওঠেনি। ইছাই ঘোষের দেউল মাধবানন্দের আশ্রমে সুপ্ররে অবস্থিত। ইলাম বাজার এবং জানু বাজারের মধ্যবর্তী একটি মঠে বেশ কয়েক বিঘা পতিত জমি নিয়ে একটি বড় পুকুর। এই পুকুরের চারপাশে হাট বসত, গরু মহিষের হাট শনিবার বসত। কেলে সর্দার অক্রুরের অনুচর মোহিনী সত্যি কৃষ্ণদাসীর মেয়ে কিনা এ বিষয়ে কয়র সন্দেহ হয়। রথের দিন কয় মোহিনীকে ঘুমায়নি। মাধবানন্দের ধ্যানের মধ্যে কৃষ্ণের কংসারী রূপটি মনের মধ্যে রূপায়িত করেছিলেন। মাধবানন্দ 1146 সালে আষাঢ় মাসে ধ্যানে বসেছিলেন। মাধবানন্দ মিলনরত দুটো গোপ্র সাপ দেখেছিল। শ্মশান ঘাটে বিশাল বট গাছে আছে, কেন্দুবিলমের শ্মশান ঘাটে রয়েছে। সরবরাজ খাঁ হারামের উপপত্নীর সংখ্যা শত শত। আনন্দচাঁদ নববৃন্দাবন তৈরি করেছিল। সুপুরের ভট্টাচার্য বংশে বিখ্যাত গুরুবংশ। এই বংশে ব্রজমোহন ভট্টাচার্য সিদ্ধ সাধু, পাগল মানুষ বলে পরিচিত। তিনি নিজে কাউকে দীক্ষা দেন না, কিন্তু কেউ যদি মন্ত্র দীক্ষা নিতে আসেন তিনি তাকে বিচার করে সেই হিসেবে অলৌকিক হিসাব বিচার নিকেশ করে তাকে মন্ত্র দেন। তিনি পুকুরের পাড়ে থেকে জবা ফুল তুলে আনতে বলেন। যার জবা ফুল জবা ফুলই থেকে যায় তাকে শক্তি মন্ত্রে দীক্ষা দেয়। যার জবা ফুল মালতী ফুল হয়ে যায় অথবা ধুত্রা হয়ে যায় বা আরো অন্য কোনো ফুল হয়ে যায়, ফুল মালতী হলে তাকে দীক্ষা দেন বৈষ্ণব মন্ত্রে, ধুত্রা হলে দেন শৈব মন্ত্রে। দেখো এখানে জবা হলে শক্তি মন্ত্র, মালতী হলে বৈষ্ণব মন্ত্র, ধুত্রা হলে শিব মানে শৈব মন্ত্র। জনশ্রুতি অনুযায়ী এই অঞ্চলে বৈরাগীদের বৈষ্ণব গুরুদের সঙ্গে ব্রাহ্মণ গুরুদের বিরোধ মিটিয়েছিল আনন্দচাঁদ। আনন্দচাঁদরা পুরুষাক্রমে ভট্টাচার্য বংশের সিদ্ধ। তারা শক্তি মন্ত্রের উপাসক ব্রাহ্মণ বংশ। এই বংশে আনন্দচাঁদ জন্ম থেকেই অসাধারণ। বাল্যকাল থেকেই ধর্মে আসক্ত ছিল আনন্দচাঁদের। শিশু বয়স থেকে নিরামিষ খেত, এমনকি মাছের সংস্পর্শ কোনো কিছু দাঁড়াও 1 মিনিট। এমনকি মাছের সংস্পর্শ যুক্ত যদি কোনো খাবার খেত তাহলে অসুস্থ হয়ে যেত। ভালোবাসত রাধাকৃষ্ণের যুগল মূর্তি। উপনয়নের পর দীক্ষা নিতে গিয়েছিল ব্রজমোহন ভট্টাচার্যের কাছে। মালতী ফুল হয়েছিল জবার মালা, শ্বেতচন্দন হলো রক্তচন্দন। ব্রজমোহন আনন্দচাঁদকে দীক্ষা দিল কালী মন্ত্র অর্থাৎ শক্তি মন্ত্রে। কালী মন্ত্রে দীক্ষা নিয়ে আনন্দচাঁদ প্রেমদাস মহান্তের কাছে গেল বৈষ্ণব ধর্মের দীক্ষার জন্য। প্রেমদাসের কাছ থেকে আনন্দচাঁদ যোগিনী বিদ্যা লাভ করলো। ব্রজমোহন জানায় তিনি মাউসটা কাজ করছে না। দেখো ব্রজমোহন জানায় তিনি আনন্দচাঁদকে দীক্ষা দিয়ে 16 আনা 3 পয়সা করে দিয়েছিলেন। হাতেম খাঁ মৃত্যুর পরদিনই আনন্দচাঁদ নববৃন্দাবন গড়ে তোলেন। নববৃন্দাবনের সিংহদ্বারের সংখ্যা 4। আনন্দচাঁদ সামান্য গৃহস্থ সন্তান। আনন্দচাঁদ গৃহস্থ বৈষ্ণবদের গুরুর গুরু। তারপর দেখো আনন্দচাঁদ মানুষের ভবিষ্যৎ দেখতে পান। কৃষ্ণদাসীর মুখে ছাপ গোবিন্দ মোহিনীর ওপর পড়েনি একথা ভেবেছিল মাধবানন্দ। বাদশাহ আলমাগীর মসলিনের তৈরি পোশাক পরা দেখা কন্যা মানে জেবে উন্নিশা তার নাম, তাকে এরকম একটা পোশাক পরতে দেখে বলেছিল যে লজ্জাহীনা। মাধবানন্দ গোপালানন্দকে হত্যা করে, এটা ছিল মাধবানন্দের প্রথম হত্যা। যাদেরকে সবাই ডাকাত ভেবেছিল তারা প্রকৃতপক্ষে ছিল সন্ন্যাসী, মাধবানন্দের লোকেরা।
কুম্ভযাত্রার দিন কার্তিকী শুক্লপক্ষের ত্রয়োদশী বুধবার। আলীবর্দী খাঁ সরফরাজ খাঁকে হত্যা করে বাংলার নবাব হয়েছে। সরফরাজ বীরের মতো যুদ্ধ করতে করতে মারা গিয়েছিল। আলীবর্দী ৮০-৯০ কোটি টাকার মূল্যের ধনসম্পদ লুট করে নিয়ে গেছে। কসবি নাসনিওয়ালি নুরেবাই ৮,০০০ রুপিয়া দামে কিনে নিতে চেয়েছিল, কিন্তু হিন্দুস্তানের বাদশাহ মোহাম্মদ শাহের অনুরোধে ছেড়ে দিয়েছে। রাধামোহন দে সরকারের আবার বিবাহ করেছিল সে। পলাশির যুদ্ধের পর এখনো ৪ মাস হয়নি। নারায়ণ রায় আজও মির্জাপুরের বশ্যতা স্বীকার করেনি। যে মেয়েটিকে মাধবানন্দের শিয়রে এসে বসেছিল তার পরনে ছিল নীলাম্বর শাড়ি, নীল রঙের শাড়ি। গাওঘাট বিখ্যাত খেয়াঘাট। পূর্ণিয়ার অচল সিং মাধবানন্দের ভক্ত ছিল। বাসিওয়ালি প্যারেবাই এর তপস্যা ১৬ বছর পূর্ণ হয়েছে, তাই সে যাচ্ছিল পূর্ণ কুম্ভের প্রয়াগ ধামে। গোকুলানন্দ গুলি খেয়ে জলে পড়ে যায়। উদয় মুহূর্তে মারা যায় মাধবানন্দ। তার দেহের ওপর দেহত্যাগ করে প্যারেবাই অর্থাৎ মোহিনী। মাধবানন্দের নিজের দলের হাতি তাকে পায়ে পিষে দিয়ে চলে গিয়েছিল। বাঁশরিওয়ালি প্যারেবাইয়ের সাধনা পূর্ণ হয়েছে রাস পূর্ণিমার প্রভাতে। সন্ন্যাসীরা চলে গেছে উত্তর মুখে। আচ্ছা, প্রথম প্রকাশ শারদীয় আনন্দবাজার পত্রিকা ১৩৬৪ বঙ্গাব্দ, উৎসর্গ প্রেমেন্দ্র মিত্র, দোল পূর্ণিমা ১৩৬৪ সাল গ্রন্থাগারে প্রকাশ পায়। প্রচ্ছদ কে, প্রকাশক কে, প্রথম সংস্করণ ইত্যাদি সংক্রান্ত তথ্য দেওয়া আছে, এটা একটু দেখে নেবে। পটভূমি এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, স্থান সংক্রান্ত এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন দেখো উপন্যাসের প্রধান যে স্থান প্লটের যে প্রথম প্লটের যে পটভূমি ইলামবাজার, অজয় নদীর তীরে, বীরভূম জেলায় অবস্থিত। উত্তরে সুখবাজার, পশ্চিমে জানুবাজার পর্যন্ত বিস্তৃত। বড় কারবার ছিল লাক্ষার, কদর বেশি ছিল গালার। কারিগরি বিদ্যার জন্য এই ইলামবাজারকে বলা হতো এলেম বাজার। সুজাউদ্দিনের রংমহল ছিল চেহেল সুতুন। বিলাস ভবন ছিল ফরাসবাগ। ফরাসবাগের যে জিনিসের প্রশংসা ছিল দিল্লি পর্যন্ত ছিল, দরবার পর্যন্ত ছিল, কি সেটার উল্লেখ নেই, ওই এর মনে হচ্ছে গালার। সে সময় ফিরিঙ্গিদের কারবার ছিল তুলো আর কাপড়ের। শিব চতুর্দশী, তারপর মৌন অমাবস্যা, তারপর শুক্লপক্ষের প্রতিবাদ, তারপর মাধব পক্ষ। মৌনী অমাবস্যার ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহ পঞ্জিকা মতে মন্বন্তরা ও অক্ষয় স্থান। মাধব পক্ষ পূর্ণিমা হোলির উৎসব। কৃষ্ণদাসের খেতাব মাঝি। প্রেমদাস বাবাজি প্রতিষ্ঠা করেন মহাপ্রভু দারু বিগ্রহ। তোমার মধ্যে প্রচ্ছন্ন দামোদর আছে, কয়কে বলেছে মাধবানন্দ। আশ্রমের তরুণ সন্ন্যাসী কয়কে দিয়েছিল 2 কর্পদক। মাধবানন্দ অচেতন ছিল 8 দিন। বর্গী হাঙ্গামা নিয়ে গান বেঁধেছিল গঙ্গারাম। এক রাজা বিগত হয়, অন্য রাজা বসে, উক্তিটি মাধবানন্দের। মান্দার পাহাড়ে হলো প্যারেবাইয়ের মঠ। খনার বচন আছে 1 নম্বর পরিচ্ছেদে। এখানে দেখো পরিচ্ছেদ অনুযায়ী কিছু বিশেষ কথা দেওয়া আছে, যেমন 1 নম্বর পরিচ্ছেদে খনার বচন, 2 নম্বরে রাধারমণের পারিবারিক বৃত্তান্ত, 3 নম্বরে মাধবানন্দের কাশী বৃত্তান্ত, 4 নম্বরটা প্রকৃতপক্ষে উপন্যাসের শুরু। মাধবানন্দের সঙ্গে কয়র দেখা, মোহিনী দাসীর সঙ্গে দেখা 5 নম্বরে। মোহিনী উদ্ধার, বর্গী হাঙ্গামা, সন্ন্যাসীদের হাঙ্গামা 6 নম্বর। জলদান, ভরত দাসের চিঠি 7 নম্বর। কৃষ্ণদাসী পাগল হয়ে যাওয়া, হজরত হোসেনের প্রসঙ্গ 8 নম্বর। কয় হাতেমপুরে ফৌজদারের কাছে গিয়েছিল 9 নম্বরে। মাধবানন্দ ধ্যানে বসে ভবিষ্যৎ দেখার চেষ্টা করেছিল 10 নম্বরে। আনন্দচাঁদ বৃত্তান্ত 11 নম্বরে। গোপাল 12 নম্বরে তেমন কোনো গুরুত্বপূর্ণ নেই। 13 নম্বরে মোহিনী উদ্ধার। 14 নম্বরে সরকারের এদিকে লুট করা বাড়ি থেকে। আর 15 নম্বর পরিচ্ছেদ, যেটা শেষে 16 বছর পর তারপর উপন্যাসে শুরু হচ্ছে। আচ্ছা, এখানে কিছু গুলিয়ে যাওয়া যে সমস্ত জিনিসপত্র আলাদা করে দেওয়া আছে দেখো। গোপীদাস বাবাজি যে মুখে মুখে পদ রচনা করতে পারত, আর নিতাই দাস হলো ভাবুক লোক, সাধন ভজনে নিষ্ঠাবান। কৃষ্ণনাম ভট্টাচার্য শ্রীপাঠ নবদ্বীপ,
বিদ্যালঙ্কার হলো ত্রৈলঙ্গ দেশের, শ্রীরাম বিদ্যাভূষণ আর শ্রী লক্ষ্মীকান্ত ভট্টাচার্য হলো সোনার গ্রামের, শ্রী হরানন্দ ব্রহ্মচারী এবং নয়ানন্দ ব্রহ্মচারী মহুলা কাশীর। আসলে এনারা সবাই ওই তোমার স্বকীয়া পরকীয়া তত্ত্বের প্রচারক। স্বকীয়া পরকীয়া তত্ত্বের বিচার যেখানে হয়েছিল, প্রথমে হয়েছিল জয়পুরবাসী পণ্ডিতদের সঙ্গে প্রয়াগ, তারপর কাশী, তারপর মালিহাটিতে। এখানে একটা ট্রিক দেওয়া আছে, দেখো বেশিরভাগ ত্রয়োদশী কথা উল্লেখ আছে, সংস্কৃত শ্লোকগুলো সব বলেছে মাধবানন্দ। দেখো এখানে বলা হচ্ছে মাছের মধ্যে হাঙর, পাখির মধ্যে শকুনি, তারপর জন্তুর মধ্যে বুনো শুয়োর, পোকার মধ্যে মাছি, পোকার মধ্যে মাছি, মানুষের মধ্যে অক্রু। মানে অক্রুরকে বোঝানোর জন্য যে কতটা নৃশংস, কতটা নোংরা, এটা বোঝানোর জন্য এটা বলা হয়েছে। দেখো এখানে তারপর ব্রজমোহনের ওই দীক্ষার যে রীতি, জবা ফুল, ওই ব্যাপারটা এটা আলাদা করে দেওয়া আছে যাতে গুলিয়ে না যায়। আচ্ছা, এখানে দেখো হত্যা ব্যাপারটা একদম ক্লিয়ারলি দেওয়া আছে। গোপালানন্দকে 13 নম্বর ত্রয়োদশ পরিচ্ছেদে বুকে আঘাত করে যে মোহিনীকে বাঁচাতে গিয়ে তরবারি দিয়ে, তারপর হত্যা করে অক্রুরকে 14 নম্বর পরিচ্ছেদে তরবারি দিয়ে মাথা কেটে দেয়। তারপর রহিম সর্দারকে 15 নম্বর পরিচ্ছেদে এরও মাথা কেটে নেয়। তারপর এক বিলাসী ছেলেকে তোমার গুলি করে হত্যা করা হয়। হ্যাঁ, তারপর এক পাঠানকে তরবারি দিয়ে বুকে আঘাত করে। মানে কোথায় আঘাত করছে, কাকে করছে, কত নম্বর পরিচ্ছেদে মনে রাখবে। তাহলে এটা যদি ক্রমানুসারে মনে রাখতে হয় তাহলে দেখো প্রথম কাকে বলতো, গোপালানন্দ, তারপর অক্রুর, তারপর রহিম, তারপর বিলাসী শেঠ, তারপর পাঠান। তারপর এগুলো তোমরা দেখে নিও। হ্যাঁ, মাধবানন্দ ধ্যানে বসেছিল কত নম্বর পরিচ্ছেদ দেখো, 8, 9, 10, 15। কৌটিল্যের নীতির প্রয়োগ আছে 5 নম্বর পরিচ্ছেদে। আচ্ছা, কালু হলো সরকারের মাস পাইক। হ্যাঁ, আর কেলেডম হলো যে ঠাকুরদা ডাকিনী বিদ্যা জানতো। দুজন আলাদা আলাদা ব্যক্তি, হ্যাঁ, মনে রাখবে। এই ছিল পুরো নোটস, অনেক বড় নোটস, আমি অনেক স্কিপ করে গেলাম, ওগুলো তোমরা দেখে নেবে, আলাদা করে কিছু বলার নেই, অনেক স্কিপ করে গেলাম। তো একটা বৃহৎ উপন্যাস, এর বাইরেও অনেক তথ্য রয়েছে, এর বাইরেও বহু তথ্য আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো রাধা উপন্যাসটা এখনো কে পড়ে উঠতে পারোনি আমাকে জানো, হাত তোলে যে পড়ে উঠতে পারোনি। দিদি আমার পুরো পড়া হয়নি, আমার অর্ধেক পড়া হয়েছে। পড়ে নেবে পুরোটা। বুঝতে পেরেছিস উপন্যাসটা? হ্যাঁ, উপন্যাসটা বুঝতে পেরেছি, উপন্যাসটা খুব ভালো লাগছে পড়তে, কিন্তু আসলে সময় হয়ে উঠছে না। তোমার 150 পাতা মতো হয়ে যাচ্ছে, বাকি 150 পাতা বাকি আছে। পড়ে নিবি। আর কে পড়ে উঠতে পারোনি? ম্যাম আমিও শর্মিষ্ঠা, পড়ে উঠতে পারিনি। অর্পিতা, কেন? পড়ে নাও। হ্যাঁ, সময় নষ্ট ঠিক করো আছে। না। শুরু করেছো তো? হ্যাঁ শুরু করেছি। বুঝতে পারছো তো উপন্যাসটা কি আছে এর মধ্যে? না একটু প্রবলেম হচ্ছিল তো আপনি পড়ালেন, তো এখন ঠিক মানে বুঝতে পারছি। আচ্ছা, অনুপ আচার্য, অনুপের পড়া হয়েছে? হ্যাঁ ম্যাম, আগের সপ্তাহে পড়েছিলাম, কিন্তু একবার আগে পড়েছি কিন্তু মনে রাখতে পারছি না, এটাই সমস্যা। অনেকবার পড়তে হবে, অনেকগুলো উপন্যাস তো। আর রাধা একটা বড় উপন্যাস, সেটাকে কয়েকবার পড়তে হবে, নাহলে মাথার মধ্যে ঢুকবে না। শর্মিষ্ঠা, তুমি পড়েছো? ম্যাম শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি এখন। শোনো, এমন ভাবে পড়ো না, মানে শেষ না করতে পারলে ঘুম পাবে না, মানে খিদে পাবে না। এই এই খিদে নিয়ে পড়াশোনা করো।
খিদে চাই না। শেষ করো, এরকম করলে হবে না। মৌমিতা, তুমি পড়েছো? হ্যাঁ ম্যাম, হয়েছে। বুঝতে পেরেছো উপন্যাসটা? কেমন লেগেছে? তুমি উপন্যাসটা সম্পর্কে কিছু বলো তাহলে আমাদেরকে। ম্যাম, প্রথমে তো বুঝতে সমস্যা হচ্ছিল, মানে এখনো পুরোপুরি ধরুন মানে এটা বুঝতে পারিনি আমি যে মানে পুরো ব্যাপারটা কি স্বকীয়া পরকীয়া মতের উপরে বলা হয়েছে না বর্গী আক্রমণের সময় যে সমস্যা দেখা দিয়েছিল সে সম্পর্কে আমি মানে পুরোটা এখন ঠিক দুটোই আছে, বর্গী হাঙ্গামার প্রসঙ্গ, ঐতিহাসিক প্রসঙ্গ। দেখো, এটা এমন একটা উপন্যাস যেখানে ঐতিহাসিক কাল্পনিক ঘটনার মিশ্রণ, সেই সঙ্গে আমাদের বিরাট বৈষ্ণব তত্ত্বের যে ভাবনা তার প্রকাশ। মানে বিশাল উপন্যাস এটা একটা। ঐতিহাসিক দিক থেকে বর্গী হাঙ্গামা, কাল্পনিক দিক থেকে তোমার মোহিনী মাধবানন্দের কাহিনী, আর এই দুটো কাহিনীকে একত্রিত করেছে স্বকীয়া পরকীয়া তত্ত্ব। তাহলে স্বকীয়া পরকীয়া তত্ত্বের মধ্যে মানে মানে জয়ী হয়েছে কে সেটা ঠিক বুঝতে পারলাম না। পরকীয়া, আচ্ছা রাধা। আচ্ছা। পরকীয়া তত্ত্বের জয়লাভ ঘটেছে। শেষে গিয়ে দেখবে মাধবানন্দ বলছে, তুমি তো পড়েছো উপন্যাসটা, মনে করার চেষ্টা করো, যে যেখানে মাধবানন্দ বলছে রাধাই শ্রেষ্ঠ, আমি ভুল করেছিলাম, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, পরের দিন কোন উপন্যাসটা হবে তোমরা বলো। আর কি বাকি আছে বলো তো? প্রথম প্রতিশ্রুতি, পরের দিন প্রথম প্রতিশ্রুতি হবে। সবাই চেষ্টা করবে পরে আসার, প্রথম প্রতিশ্রুতি পরে আসার চেষ্টা করবে সবাই, কেমন? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাইকে শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়াশোনা করো। আবার তোমাদের সঙ্গে পরের ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।